আসসালামু আলাইকুম। আজকে মেডিকেল সেকেন্ড টাইম এবং প্রি মেডিকেল কোর্সে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ ইমন, পড়াশোনা করছি বুয়েটে, এবার তৃতীয় বর্ষে। তোমরা কে কোথা থেকে জয়েন করছো একটু জানাই দাও কমেন্টে। আর তোমরা হচ্ছে দ্রুত ক্লাসটা বেশি বেশি হচ্ছে শেয়ার করো। তোমরা কে কোথা থেকে জয়েন করছো কমেন্টে জানাই দাও, আর হচ্ছে ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, যাতে ওরাও শেখার সুযোগটা পেয়ে যায়। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব তার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, যেটা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো তোমরা জানোই যে এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতিবারই মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যায় প্রশ্ন আসেই, প্রতিবারই থাকে, এমন না যে নেই। তো আমরা প্রথম যে টপিকটা শুরু করতেছি এটা হচ্ছে, আমরা এই যে চ্যাপ্টারটা আছে এটা টোটাল 4টা ভাগে ভাগ করে নিছি, যেখান থেকে প্রতিবার সব থেকে বেশি প্রশ্ন যেই টপিক থেকে আসে এগুলো হচ্ছে মৌলিক বল, নিউটনের গতিসূত্র এবং জড়তার ভ্রামক ও দ্বন্দ্বের ভ্রামক। এখান থেকে প্রায় 90% প্রশ্ন আসে, অর্থাৎ এই টপিকটা থেকে এই চ্যাপ্টারের 90% প্রশ্নটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে ফোকাস করে। তারপর একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 3টা টপিক: বল, ভরবেগ ও ভরবেগের সংরক্ষণশীল সূত্র এবং ঘাত বল ও বলের ঘাত ও টর্ক। এরপর যেটাকে ভাগ করে নিছি এটা হচ্ছে কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল আর সংঘর্ষের যে প্রকারভেদটা আছে। আর লাস্ট যেটা নিছি এটা হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং ও রকেটের গতি। তো আমরা আজকে এই পুরো অংশটাই কভার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে মৌলিক বল। মৌলিক বল কি জিনিস? মৌলিক বল হচ্ছে যে সকল বল একা বা স্বয়ংসম্পূর্ণ। এই মৌলিক বলের টোটাল হচ্ছে 4টা প্রকারভেদ আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল, 2 নাম্বার হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, 3 হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, 4 হচ্ছে মহাকর্ষ বল। এই যে 4টা বল আছে, এই 4টা যদি আমরা সহজ একটা শর্টকাট টেকনিকে মনে রাখতে চাই, তাহলে এই সবলের স, তড়িতের ত, আর হচ্ছে দুর্বলের দু, আর হচ্ছে ময়ের ম, অর্থাৎ শতদুম দিয়ে আমরা হচ্ছে এই 4টা বল মনে রাখতে পারি। এখানে হচ্ছে সব থেকে শক্তিশালী যে বলটা তার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। পরীক্ষায় দেখা যায় প্রায় সময় আসে নিচের কোন বলটি সব থেকে বেশি শক্তিশালী, এক্ষেত্রে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বলটা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। এরপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে মহাকর্ষীয় বল পরবর্তীতে। এখন হচ্ছে স্পর্শ বল কি জিনিস? স্পর্শ বল হচ্ছে মানে সংস্পর্শে থাকবে এরকম, যেমন সান্দ্র বল। সান্দ্র বলের ক্ষেত্রে কি কি হয়? যেমন একটা তরল ও সান্দ্র বলটা হচ্ছে এক ধরনের মূলত হচ্ছে মনে রাখবো ঘর্ষণ বলের মতো। ঘর্ষণ বলে কি হয়? ঘর্ষণ বলের মধ্যে হচ্ছে আমরা ধরো এইদিকে যাব, তাহলে রাস্তার এই হচ্ছে ধরো রাস্তা, এই রাস্তার উপর দিয়ে ধরো আমরা একটা বস্তু নিয়ে যাবো এইদিকে, তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? এই যে এর বিপরীত দিকে। এইরকমই সান্দ্র বলটা। সান্দ্র বলটা হচ্ছে তরলের ক্ষেত্রে আর কি। এই একটা তরলের উপর দিয়ে ধরো আমরা একটা কিছু নিয়ে যাব, এই তরলের এই অপোজিট দিকে হচ্ছে এই সান্দ্র বলটা কাজ করে। সংঘর্ষ বল একইভাবে আসছে, ঘর্ষণ বল আর টানা বল। এটা হচ্ছে মূলত হচ্ছে টান বল আর কি। এখন হচ্ছে আমরা পড়ি বলের সংজ্ঞা। বল কাকে বলে? ধরো যে কোনো একটা বস্তু স্থির আছে,
এই স্থির বস্তুটা যদি আমরা গতিশীল করতে চাই, এটা তো নিজে নিজে আর গতিশীল হয়ে যাবে না, তাই না? এর উপর অবশ্যই একটা ধাক্কা দিতে হবে বা বল দিতে হবে। এই যে ধাক্কাটা দিব ওইটাই হচ্ছে আমাদের বল। অর্থাৎ স্থির বস্তুটা আমরা হচ্ছে গতিশীল করার চেষ্টা করছি যার মাধ্যমে। অথবা ধরো একটা গতিশীল বস্তু আছে, ওই গতিশীল বস্তুটা আমরা হচ্ছে স্থির করতে চাইতেছি। যেখানে গতিশীল বস্তুর হচ্ছে বেগের পরিবর্তন অথবা স্থির করতে চাই, যার মাধ্যমে সেটা হচ্ছে বল। বলের মান ও দিক আছে, যেহেতু বলের মান এবং দিক আছে তাই বল একটা হচ্ছে ভেক্টর রাশি। এরপর হচ্ছে বলের কিছু বৈশিষ্ট্য আছে। বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। আমরা বল F সমান কি জানি? F সমান ma। এটাই হচ্ছে আমাদের ত্বরণ। অর্থাৎ যেখানে বল আছে এখানে ত্বরণ অবশ্যই আছে। এই ত্বরণটা কার কারণে সৃষ্টি হয়? ত্বরণটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে বলের কারণেই সৃষ্টি হয়। বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে। যেমন তোমার কাছে ধরো একটা বোতল আছে, ওই বোতলটা তুমি এভাবে হচ্ছে চাপ দিলে, অর্থাৎ বল প্রয়োগ করলা। বল প্রয়োগ করলে তোমার বোতলটা কি হবে? আকৃতির একটা বিকৃতি হবে। এই বিকৃতিটা করার জন্য আমাদের এই বল প্রয়োগ করা লাগে। বলের কিছু একক আছে, এই এককগুলো নিয়ে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। বলের হচ্ছে মূলত হচ্ছে ধরো দুই ভাবে হচ্ছে আমরা ভাগ করি। একটা হচ্ছে পরম একক, আর একটা হচ্ছে, আচ্ছা কালিটা বুঝাইতেছে না, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম একক কি জিনিস আর অভিকর্ষীয় একক কি জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি। পরম বলতে বোঝানো হয়, ধরো বল F সমান কি জানি? ma। এর জায়গায় যদি আমরা g ইউজ করি তখনই বলা হয় এটারে অভিকর্ষীয় একক। আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? আচ্ছা, এর জায়গায় যদি আমরা জি ইউজ করি তখন তাকে বলা হয় অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককের ক্ষেত্রে এককটা লাস্টে এই W2 থাকবে। WT দ্বারা বোঝানো হয় ওয়েট। এই ওয়েট এই শব্দটা দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা অভিকর্ষীয় একক। আর প্রচলিত এককের মধ্যে কি কি আছে? পরম এককের মধ্যে আছে হচ্ছে বলের নিউটন আছে, তারপর হচ্ছে ডাইন আছে, পাউন্ডাল আছে। ডাইন হচ্ছে বলের সিজিএস একক, আর পাউন্ডাল হচ্ছে এফপিএস একক। সিজিএস বলতে কি? সি মানে হচ্ছে সেন্টিমিটার, জি মানে গ্রাম, আর এস মানে সেকেন্ড। আর এফপিএস বলতে বোঝানো হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। ফুট কিসের একক? ফুট হচ্ছে ধরো স্মরণের একক, পাউন্ড হচ্ছে ভরের একক, আর এস মানে সেকেন্ড হচ্ছে সময়ের একক। এখন হচ্ছে বলের মাত্রা। বলের মাত্রা এটা দেখা যায় পরীক্ষায় প্রায় সময় আসে। এটা তোমরা হচ্ছে মনে রাখতে পারো। তোমাদের হচ্ছে মনে রাখার শক্তি খুবই ভালো, যেহেতু মেডিকেল প্রিপারেশন নিতেছো। আর হচ্ছে বলের সমীকরণ F সমান ma, এটা আমরা একটু আগে দেখে আসছি। আর স্পর্শ বল কি জিনিস? যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন তাকে স্পর্শ বল বলে। দুনিয়ার বেশিরভাগ বলই দেখা যাচ্ছে দুটি বস্তুর সংস্পর্শ প্রয়োজন সৃষ্টি করার জন্য। বাট কিছু কিছু বল আছে দেখা যায় তাদের সরাসরি সংস্পর্শ প্রয়োজন না, ওদেরকে বলা হয় অস্পর্শ বল। অস্পর্শ বলের মধ্যে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? মহাকর্ষীয় বলের ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা বস্তু নেই। একটা হচ্ছে ধরলাম m1 ভরের বস্তু, আর একটা হচ্ছে m2 ভরের বস্তু। এই দুইটা বস্তুর মধ্যে যে বল কাজ করে ওইটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল। দেখা গেল এই দুইটা বস্তু কি তারা পরস্পর সংস্পর্শে আছে? যেহেতু তারা পরস্পর সংস্পর্শে নাই বা একে আরেকজনের সাথে সরাসরি কানেক্টেড নাই, এই কারণে তাদেরকে বলা হয় অস্পর্শ বল। মৌলিক বলের সংজ্ঞা আমরা একটু আগে দিছি, যে বল হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, তাদেরকে বলা হয় মৌলিক বল। মৌলিক বল ছিল চারটা, ওই চারটা বলের নাম মুখস্থ রাখতে হবে এবং কোনটা বেশি শক্তিশালী এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। মৌলিক বলের ক্ষেত্রে প্রত্যেকটা মৌলিক বলেই কিছু কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন মহাকর্ষীয় বল,
যে কোনো দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল রয়েছে। যদি দুইটা বস্তু ধরো যে কোনো ভরের দুইটা বস্তু আমরা মহাবিশ্বের যে কোনো জায়গায় রেখে দিছি, ধরো একটা এইখানে রাখলাম আর একটা এখানে রাখলাম, এই দুইটা বস্তুর মধ্যে অবশ্যই একটা বল কাজ করবে। এই বলটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল। এই মহাকর্ষীয় বলটা উৎপন্ন হয় কই থেকে, এটা হচ্ছে মনে রাখবা, মহাকর্ষীয় বল সৃষ্টি হচ্ছে বস্তুর ভরের কারণে। এর কিছু উদাহরণ আছে। গ্রাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের কারণে মহাকর্ষীয় বল উৎপন্ন হয়। এটির মাধ্যমে প্রকৃতির উপর নির্ভরশীল না, এটি দুর্বল ও আকর্ষণ। আমাদের এই মহাকর্ষীয় বলটা হচ্ছে সব থেকে দুর্বল, এটা একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি জিনিস, আমরা এই সংজ্ঞাটা হচ্ছে যে সকল পাল্লা বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে। এই বলটা কিভাবে উৎপন্ন হয় আমাদের এটা একটু বুঝতে হবে। এই বলটা উৎপন্ন হয় বিটা রশ্মি নির্গমনের কারণে। বিটা মানে কি জিনিস, বিটা মানে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন নির্গমনের কারণে। তুমি ধরো তোমার কাছে একটা পদার্থ আছে, এই পদার্থের ভিতরে কি নিউক্লিয়াস আর বাইরে কি থাকে ইলেকট্রন। তো এই ইলেকট্রন যদি এই পদার্থ থেকে নির্গমন হয়ে যায়, তাহলে আমাদের ভিতরে যে প্রোটন আছে, এই প্রোটন আর ইলেকট্রনের যে অনুপাত, এইটার একটা পার্থক্য সৃষ্টি হবে। এই পার্থক্যের কারণে আমাদের মূলত এই দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে সৃষ্টি হয়। তো দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির মূল কারণ হচ্ছে বিটা রশ্মি নির্গমন, অর্থাৎ ইলেকট্রনের নির্গমন। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? তোমার কেউ কমেন্ট করতেছে না? এরপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বলটা হচ্ছে কি জিনিস, এটা কিভাবে সৃষ্টি হয়, এটা হচ্ছে মূলত ধরো তোমার কাছে একটা পদার্থ আছে, এই পদার্থের ভিতরে কি আছে, ভিতরে হচ্ছে নিউট্রন, বাইরে কি প্রোটন। এই নিউট্রনের চার্জ কি পজিটিভ আর ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। এই চার্জযুক্ত কণার কারণে যে বল সৃষ্টি হয়, ওই বলটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বল। এটা হচ্ছে চার্জযুক্ত কণার কারণে সৃষ্টি হয়। এগুলো দেখা যায় প্রতিবার ঘুরে ফিরে পরীক্ষা আসে, তাই তোমরা এগুলো মনে রাখতে পারো কোন বলটা কিসের কারণে সৃষ্টি হয়। তো এটার কিছু কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো হচ্ছে তোমরা চাইলে মনে রাখতে পারো। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল। মনে রাখবা এইটা হচ্ছে সব থেকে শক্তিশালী বল। এই সবল নিউক্লিয় বলটা কিসের কারণে সৃষ্টি হয় বা কিভাবে সৃষ্টি হয়। ধরো তোমার এই হচ্ছে, ধরো তোমার ভিতরে হচ্ছে প্রোটন, বাইরে হচ্ছে ধরো ইলেকট্রন। এই প্রোটন এবং ইলেকট্রন এই নিজের জায়গায় যে ফিক্স রাখা হয়, এই ইলেকট্রন চাইলে যদি ধরো এইভাবে ঘুরতেছে, ইলেকট্রন ঘুরে এদিকে চলে আসতে পারে না। ইলেকট্রনটা তো এখানে আসতেছে না, এখানে এই কক্ষের মধ্যেই ঘুরতেছে। এই কক্ষের মধ্যে যে ঘুরার বা নিজের জায়গার মধ্যে স্থির রাখার জন্য যে বল কাজ করে, ওই বলটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এটুকু কি বুঝতে পারছো তোমরা? তোমরা চাইলে হচ্ছে আমাদের এই জয়কলি মেডি সিরিজের হচ্ছে বইটা হচ্ছে এই সপ্তাহে হচ্ছে লঞ্চ হয়েছে আমাদের। তোমরা চাইলে এই বইটা ক্রয় করতে পারো, খুবই গোছানোভাবে হচ্ছে বইটা দেওয়া আছে আর কি। তোমরা পড়লে ইনশাল্লাহ লাভবান হবা বা বুঝতে পারবা খুব ইজিলি, নিজেরা পড়ে আর কি। তো দেখিও চাইলে এটা বইটা আর কি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই মৌলিক বলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে বা এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে হচ্ছে এই মহাকর্ষ বল ছিল, এটা হচ্ছে আমাদের সব থেকে দুর্বল বল ছিল। এই দুর্বল বলটার আমরা হচ্ছে তীব্রতা ধরে নিলাম হচ্ছে 1, 10⁻⁴ মানে কি, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তার মান কত 1। তো এইটার সাপেক্ষেই এই যে বাকি বলগুলো আছে, ওই বলগুলোর আমরা হচ্ছে তীব্রতাটা হচ্ছে বের করব, ঠিক আছে। তো ধরো আমাদের হচ্ছে এই পাল্লাটা মুখস্থ রাখতে হবে।
মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, মানে এটা তুমি যে কোনো জায়গায় হচ্ছে এটা কি করতে পারবা, বের করতে পারবা। যে কোনো ধরো পৃথিবীর বা মহাকর্ষের মধ্যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ওইটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ বলের বাহক কণ হচ্ছে গ্রাভিটন, এটা হচ্ছে মনে রাখতে হবে। আর দুর্বল নিউক্লিয় বল এটার পাল্লা হচ্ছে tan ইনভার্স 6, আর এইটার যেই তীব্রতা এটা হচ্ছে 10⁻13। এটা কার সাপেক্ষে তীব্রতাটা সবগুলো বের করা হচ্ছে মহাকর্ষ বলের সাপেক্ষে। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে 10⁻39 থেকে 10⁻40, আর সবলের ক্ষেত্রে হচ্ছে 41 থেকে 42। দেখা যাবে এই প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষা আসছে, তোমাদের যখন হচ্ছে কোশ্চেন করাবো তখন দেখবো হচ্ছে এগুলা বিগত বছর আসছে আর কি। আচ্ছা, বিজ্ঞানীদের হচ্ছে একটা মতবাদ আছে, ওনারা হচ্ছে ধারণা করছে এই সবগুলা যে বল আছে এই সবগুলা বলের হচ্ছে এরা একটা মাত্র বলরে প্রকাশ করছে। ওই একটা বলের এই ভিন্ন ভিন্ন যে রূপ, ওই রূপগুলো হচ্ছে ওরা এই নাম দিছে। ওই একটা বল হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, ওইটার সাপেক্ষে ওরা হচ্ছে ভিন্ন ভিন্ন নাম দিছে। তো একটা বল ওনারা কেন বানাইছে? কারণ যাতে ওনাদের সহজে হিসাব করতে পারে, সহজে ক্যালকুলেশন করতে পারে আর কি। সালাম ও ওয়াইনবার্গের যে তত্ত্ব, ওনারা হচ্ছে সবগুলো বল হচ্ছে যে একীভূত করছে। এই একীভূত করার যেই একটা তত্ত্ব দিছে, ওই তত্ত্বটা ওরা হচ্ছে একীভূত তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বটার নামটা হচ্ছে তোমাদের একটু মনে রাখতে হবে, এই তত্ত্বটা তোমাদের আসতে পারে পরীক্ষায়। এই তত্ত্বটা দেওয়ার কারণে ওদেরকে হচ্ছে নোবেল দেওয়া হয়েছে 1979 সালে, তারা হচ্ছে নোবেল পাইছে এই তত্ত্বটা আবিষ্কারের কারণে। এই তত্ত্বতে কি করা হয়েছে, এই তত্ত্বতে জাস্ট হচ্ছে ওরা সবগুলো বল হচ্ছে একীভূতকরণ করছে। এটা লাগবে না। হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের টোটাল হচ্ছে 3টা গতিসূত্র, আর হচ্ছে 3টা গতিসূত্র দিছে নিউটন। এই 3টা সূত্র কত সালে কোন বইয়ে আবিষ্কার করছে এগুলো নাম দেওয়া আছে, এগুলো তোমাদের দেখা যায় আসতে পারে পরীক্ষা। এগুলো হচ্ছে তোমরা মনে রাখিও। আচ্ছা, এটা একটু দেখো নিউটনের প্রথম সূত্রতে কি বলা হয়েছে। প্রথম সূত্রতে বাহ্যিকভাবে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করা হয়, ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে ধরো স্থির। এই বস্তুর উপরে তুমি কোনো মানের বল প্রয়োগ করলা না, তাহলে এই বস্তুটা সারা জীবন স্থিরই থাকবে। যদি কোনো গতিশীল বস্তু থাকে, ওই গতিশীল বস্তুর উপরে যদি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে এই যে গতিশীল বস্তুটি আছে, এই গতিশীল বস্তুটি সারা জীবন গতিশীলই থাকবে, বাট ওই ক্ষেত্রে সমবেগে গতিশীল থাকবে। এই কথাটা মাথায় রাখতে হবে। কোনো গতিশীল বস্তুর উপরে যদি কোনো ধরনের বল প্রয়োগ না করা হয়, তাহলে ওই বস্তুটা সারা জীবন সমবেগে গতিশীল থাকবে। এই নিউটনের প্রথম সূত্রের যে অপর নাম, এটা হচ্ছে বলের সংজ্ঞা এবং জড়তা। জড়তা কি জিনিস? কোনো বস্তু যেই অবস্থানে আছে ওই অবস্থানে থাকতে যাওয়ার যে প্রবণতা, তাকেই বলা হয় জড়তা। যেমন এখানে একটা বস্তু আছে স্থির, এই বস্তুটার উপর আমি কোনো মানের বল প্রয়োগ করলাম না, তাহলে এই বস্তুটা কি থাকবে? সারা জীবন স্থিরই থাকবে। যেহেতু সারা জীবন স্থিরই থাকতে যাবে, তাহলে ওর স্থির থাকতে যাওয়ার একটা প্রবণতা কাজ করতেছে নিজের ভিতরে। তো এই প্রবণতাটাই আমাদের কি? জড়তা। বুঝতে পারছো? একইভাবে গতিশীল বস্তুর ক্ষেত্রে ও সারা জীবন গতিশীলই থাকতে চাইবে, ওই গতিশীল থাকতে চাওয়ার ওর যে প্রবণতা, এটা হচ্ছে তার হচ্ছে গতি জড়তা। এই জড়তা আর হচ্ছে বলের সংজ্ঞা, এই দুইটা জিনিস আমরা জানতে পারি হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে। এখন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে হচ্ছে ভরবেগের পরিবর্তনের ধারণা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র থেকে আরো কিছু জিনিস জানা যায়। এটা হচ্ছে বলের দিক, একক বল, পরিমাপ, বলের একক, গুণগত বৈশিষ্ট্য, বলের নিরপেক্ষ নীতি এবং ত্বরণের সঙ্গে সম্পর্ক। এই যে F সমান m এ আমরা যে সূত্রটা পাইছি, এটা মূলত হচ্ছে নিউটনের হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। এই কারণে বলা হয় যে এই ত্বরণের সঙ্গে হচ্ছে একটা বলের সম্পর্ক পাওয়া যায় আর কি। আর তৃতীয় সূত্রটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তৃতীয় সূত্র থেকে আমাদের কি কি আবিষ্কার করা হয়েছে। আমরা রকেট আবিষ্কার করছি না, দেখছি না রকেট। এই রকেট মূলত এই নিউটনের তৃতীয় সূত্র
সূত্রের প্রেক্ষিতেই আবিষ্কার করা হয়েছে বা তৃতীয় সূত্রের দ্বারা। এক্ষেত্রে হচ্ছে নিউটনের গতির কিছু সীমাবদ্ধতা আছে, তোমাদের হচ্ছে এই সীমাবদ্ধতাগুলো হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রশ্ন সলভের পার্টে আমরা চলে আসি। তার আগে তোমরা বলো যে কথাগুলো বুঝতেছো কিনা। কথা কি ক্লিয়ার বোঝা যায়? কথা কি বুঝতেছো ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলা হয়েছে কোন মৌলিক বলের কারণে নিউট্রন ও বিটা কণা নির্গমন হয়। এটা আমরা একটু আগে দেখতে পাচ্ছি যে বিটা কণা নির্গমনের কারণে কোন বলের সৃষ্টি হয়। বিটা কণা নির্গমনের কারণে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয়। আর বাকিগুলো কি? মহাকর্ষ বল সৃষ্টি হয় কিসের কারণে, সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের কারণে, তড়িৎচুম্বকীয় বল সৃষ্টি হয় কিসের কারণে, ওইগুলো আমি লিখে দিয়েছিলাম। তোমরা বলো তো দেখি, মহাকর্ষ বল সৃষ্টি হয় কিসের কারণে? মহাকর্ষ বল সৃষ্টি হচ্ছে বস্তুর ভরের কারণে। তোমরা হচ্ছে বাকিগুলো চাইলে সব লিখে রাখতে পারো, পরীক্ষায় এটা কত 23-24 আছে, তোমাদের সময় হচ্ছে অন্যটাও আসতে পারে। তড়িৎচুম্বকীয় বল সৃষ্টি হয় কিসের কারণে, সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের কারণে, তড়িৎচুম্বকীয় বল সৃষ্টি হয় চার্জযুক্ত কণার কারণে। আর সবল নিউক্লিয় বলটা সৃষ্টি হয় এই যে ইলেকট্রন আর হচ্ছে প্রোটন নিজের জায়গায় স্থির করে রাখার জন্য। এবং ধরে রাখার জন্য সেটা বুঝতে পারছো প্রশ্ন? পরবর্তী প্রশ্নের মধ্যে কি আছে, কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়? এটা হচ্ছে ফোটনের জন্য। ফোটন কি জিনিস? আর গ্রাভিটনের জন্য কি তৈরি হয় বলতো? কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য যে তাড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়, এটা হচ্ছে ফোটনের জন্য। আর গ্রাভিটনের জন্য হচ্ছে মহাকর্ষীয় বল। তো পরীক্ষায় তোমাদের হচ্ছে গ্রাভিটন আসতে পারে, তোমরা হচ্ছে এটা মনে রাখবে আর কি। নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার অপরিবর্তনীয় নয়? নিউটনীয় বলবিদ্যায় কোনটা হচ্ছে এখানে পরিবর্তন না বা পরিবর্তন হয় না?
প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কোনটা দ্বারা পরিবর্তন হয়। এটা বলো তো কি হবে? এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 আসছে। অপরিবর্তনীয় নয়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? পরিবর্তনীয় নাকি না? হবে নাকি না? এটা দ্বারা কি বুঝেছে বলতো? পরিবর্তনীয় নয়, অপরিবর্তনীয় নয়। পরিবর্তনীয় নয় বলতে কি বোঝানো হয়েছে? অপরিবর্তনীয়। আর অপরিবর্তনীয় নয় বলতে কি বোঝানো হয়েছে? পরিবর্তন হবে। কোনটা পরিবর্তন হবে? এটা হচ্ছে ব্যাগ। যে নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার জন্য যেগুলো কখনোই পরিবর্তন হয় না, এটা হচ্ছে স্থান, বল আর হচ্ছে সময়। এই তিনটা হচ্ছে কখনোই পরিবর্তন হয় না, শুধুমাত্র আমাদের এই ব্যাগটা হচ্ছে পরিবর্তন হয়। তো তোমাদের প্রশ্ন ঘুরে আসতে পারে নিচের কোনটি হচ্ছে পরিবর্তন হবে না। এক্ষেত্রে হচ্ছে এটা একটা সংজ্ঞা দিয়ে, এখানে হচ্ছে এই তিনটার মধ্যে একটা অপশন দিবে, বাকিগুলো হচ্ছে কি দিল? ধরো কি দিল? স্মরণ দিয়ে দিল, বল দিয়ে দিল আর ব্যাগ দিয়ে দিল। এটা এমবিবিএস 21-22 আব্দুস সালাম ও স্টেফেন হাইনবার্গ কোন বল দুটিকে একীভূত করছে? আব্দুস সালাম এবং হাইনবার্গ যে দুইটা বলকে একীভূত করছে, ওই ক্ষেত্রে এটা কোন তত্ত্ব ছিল? তত্ত্বের নাম ছিল হচ্ছে একীভূত তত্ত্ব। এই তত্ত্বের জন্য ওরা কি পাইছিল? নোবেল পাইছিল। নোবেল পাইছে কত সালে? নোবেলটা কত সালে পাইছে বলো তো? সতেরোশো উনআশি নাকি 1979 ছিল, এটা মনে হয়। এরপরটা দেখো, দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কে? দুর্বল নিউক্লিয় বল কে সৃষ্টি করে? একটু আগে মাত্র আমরা হচ্ছে এই প্রশ্নটা দেখছি, এই যে এখানে। এই যে দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি করে কে? বিটা কণা আর হচ্ছে নিউট্রন। এখানে এই প্রশ্নটাই আমাদের আবার আসছে, একই প্রশ্ন আসছে। এটা হচ্ছে এমবিবিএস 21-22 আসছে। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি করে কিসের কারণে? এই বিটা ক্ষয়ের কারণে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে সৃষ্টি হয়। কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ওই রকেটের ত্বরণের অবস্থার কিরূপ পরিবর্তন হবে? আপেক্ষিক বেগের সাথে রকেটের ত্বরণের কি সম্পর্ক, এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে অনেকগুলা গ্যাস আছে একটা পাত্রের মধ্যে, ধরো এই গ্যাসের কণা আছে। এই গ্যাসের আপেক্ষিক বেগ যদি বেশি হয় তাহলে তাদের মধ্যে ছুটাছুটি বেশি হবে। এই কণাগুলো কি একজন অন্যজনের দিকে কি করবে? ছুটাছুটি একটু বেশি করবে। এই কণাগুলো যদি ছুটাছুটি বেশি করে তাহলে আমাদের এই দেওয়াল, এখানে যে চাপ, পাত্রের এই জায়গায় যে চাপটা থাকবে, এই চাপের পরিমাণ বেড়ে যাবে।
আর চাপ যদি বেড়ে যায় তাহলে হচ্ছে বল বেড়ে যাবে। আমরা চাপ পি সমান কি জানি, F/A, অর্থাৎ চাপ যদি বাড়ে তাহলে হচ্ছে এ বলও বাড়বে, আর বল যদি বাড়ে তাহলে আমাদের ত্বরণও বেড়ে যাবে, কারণ ত্বরণ আর বল সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো? অর্থাৎ কোনো বস্তু যদি বেগ বেড়ে যায় তাহলে আমাদের এই যে ত্বরণটা আছে, এই ত্বরণটা হচ্ছে কি হবে, সরি এটা অপরিবর্তন না, এটা হচ্ছে বেড়ে যাবে। এই যে ত্বরণ হচ্ছে বৃদ্ধি পাবে। বুঝতে পারছো এটা? যে কোনটি ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রকারভেদ নয়? ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করে কোথায়, এটা আমাদের এটা আগে বুঝতে হবে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া আসা হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্র ছিল ওই তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্রতে কি বলা হয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। অর্থাৎ ওই ক্ষেত্রে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকার জন্য আমাদের এগুলো হচ্ছে বল হওয়া লাগবে। এখানে আমাদের এ টান, এটা কি বল? হ্যাঁ, টান হচ্ছে এক ধরনের ফোর্স, আর এই টানের ইংলিশ নামে হচ্ছে টেনশন। অর্থাৎ এইটাও তাহলে অ্যান্সার হবে না, এইটাও হবে না, কারণ আমাদেরকে এখানে বলছে কোনটা প্রতিক্রিয়া নয়। এখানে হচ্ছে যেটা বল না ওইটাই অ্যান্সার। সব যতগুলো বল আছে সব বলেরই কি থাকবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকবে। নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে আসে না, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। যেহেতু টান এক ধরনের বল, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হচ্ছে টানেরই ইংলিশ নাম টেনশন। এটাও হবে না। সরণ, এটা কি বল? যেহেতু এটা কোনো বল নয়, তাহলে এই সরণ হচ্ছে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কোনো প্রকারভেদের মধ্যে পড়ে না। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা যদি বুঝো, পরবর্তী প্রশ্নতে চলে আসি। এখানে বলা যে কোনো বস্তুর উপর প্রযুক্ত নিট বল শূন্য। প্রযুক্ত নিট বল বা নেট ফোর্স যেটা আছে ওটার মান যদি শূন্য হয়, ওই বস্তুটা যদি সরল পথে চলে, তাহলে এখানে কোন ঘটনাটা ঘটবে? বস্তু সমত্বরণে চলতে থাকে, সমমন্দনে চলতে থাকে, নাকি সমদ্রুতিতে চলতে থাকে, নাকি সমবেগে চলতে থাকে? আমরা হচ্ছে এফ নেট সমান কি জানি, ma। তো এই এফ নেটের মান যদি 0 হয় তাহলে এই জায়গায় কি ত্বরণ হবে? এফ এম এর মান 0, অর্থাৎ এখানে তাহলে এর মান কত, 0। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ত্বরণের কোনো সংজ্ঞাই হবে না। ত্বরণ থাকে না কোথায়? কোনো বস্তু যদি সমবেগে চলে অথবা সমদ্রুতিতে চলে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ত্বরণ থাকে না। সমবেগ আর সমদ্রুতি দুইটা সেম কথা, বাট সমদ্রুতি এটা হচ্ছে আমাদের স্কেলার রাশির ক্ষেত্রে হবে, আর সমবেগ এটা হচ্ছে ভেক্টর রাশি। তো এই ক্ষেত্রে যেহেতু ত্বরণ নেই বস্তুর, তাহলে আমাদের এই ক্ষেত্রে সমদ্রুতি বা সমবেগ দুইটাই হতে পারে। কি মনে হয় কোনটা হবে? দেখো এখানে আর একটা কথা আছে, সরল পথে সরল পথ বিবেচনা করা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। ব্যাগটা কই থেকে আসছে? সমবেগ, শুধু সমবেগ পরে ব্যাগ, প্রথমে চিন্তা করি ব্যাগ কই থেকে আসছে। ব্যাগ হচ্ছে সরণ থেকে আসছে, আর সরণের চিন্তা কি, কোনো বস্তুর সরলরৈখিক যে ডিস্টেন্স ওইটা হচ্ছে সরণ। এই সরলরৈখিক যে ডিস্টেন্স ওইটা হচ্ছে সরণ, আর এই সরণের যে পরিবর্তন ওইটা হচ্ছে ব্যাগ। সরণের পরিবর্তনের হার হচ্ছে ব্যাগ। এখানে যেহেতু সরল পথে বলা হয়েছে, তাই এই কারণে হচ্ছে আমাদের সমবেগ হবে অ্যান্সার। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, এখানে বলা হয়েছে কোনো একটি বস্তু সমবেগে চললে বস্তুটির কি হবে? বেগের দিকের পরিবর্তন হতে পারে, দ্রুতির পরিবর্তন হতে পারে, ত্বরণ শূন্য হবে,
ত্বরণ সমত্বরণ হবে। কোনো বস্তুর সমবেগে চলা মানে কি? বস্তুর সমবেগে চলা মানে হচ্ছে আদি বেগের মানও 0, শেষ বেগের মানও 0। এটা না। সমবেগে চলা মানে হচ্ছে বস্তুর বেগ সর্বদা সমান। অর্থাৎ আদি বেগ যেই কথা, শেষ বেগ একই কথা। আদি বেগ শেষ বেগ সব জায়গায় সমান যদি কোনো বস্তু সমবেগে চলে। তো ত্বরণ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? a সমান b মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো এখানে b আর u যেহেতু সমান, তাহলে আমরা b এর পরিবর্তে u বসাই দিলাম, তাহলে u মাইনাস ইউ ডিভাইড বাই টি। উপরে u ক্যান্সেল আউট, কাটাকাটি চলে গেলে 0/t, অর্থাৎ a এর মান 0। তো কোনো বস্তু যদি সমবেগে চলে তাহলে ওই বস্তুর যে ত্বরণ a, এটার মান হবে 0। ব্যাগের দিকের পরিবর্তন হবে নাকি দ্রুতির পরিবর্তন হবে? যদি ব্যাগ পরিবর্তন হয়ে যায় তাহলে তার এটা সমবেগ হইল না। সমবেগের ক্ষেত্রে তো ব্যাগ সর্বদা সমান। দ্রুতি তো একই ব্যাগের মতোই, জাস্ট এখানে যদি জাস্ট এটা হচ্ছে স্কেলার আর হচ্ছে এটা ভেক্টর। কিন্তু এখানে যদি সমবেগ উল্লেখ আছে তাহলে এখানে আমরা দ্রুতি নিয়ে কোনো কথা বলতে পারবো না। আর ত্বরণ সমত্বরণ হবে না, কারণ এক্ষেত্রে ত্বরণ নাই। বুঝতে পারছো এটা? তোমরা কি আমার কথা ক্লিয়ার বুঝতেছো? কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? আমরা যে মৌলিক বল 4টা শিখছি, ওই 4টা বল কি কি ছিল? এক নাম্বার ছিল হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, ক্রম আকারে লিখি। নাম্বার ছিল হচ্ছে সবল নিউক্লিয় বল। দুই নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর লাস্ট হচ্ছে মহাকর্ষ বল। তো এই 4টা বলই আমাদের হচ্ছে মৌলিক বল। এই 4টা বলের বাইরে দুনিয়াতে যত বল আছে সব বলই হচ্ছে আমাদের মৌলিক বলের অন্তর্ভুক্ত না। তো এখানে আমাদের কোন অপশনটা কারেক্ট অ্যান্সার? এখানে হচ্ছে তাহলে হচ্ছে আমাদের এই ঘাত বল, এটা হচ্ছে অ্যান্সার। কারণ ঘাত বল এই 4টার মধ্যে পড়ে না, আর বাকি 3টে হচ্ছে 4টার মধ্যে আছে। এখানে একটা প্রশ্ন আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বস্তুর ওজন 9.81 নিউটন। এটা কিসের মান দেওয়া? এটা হচ্ছে বস্তুর ওজনের মান দেওয়া, তার ডাব্লিউর মান দেওয়া। এখন বলতেছে যে চবি এর অভিকর্ষজ ত্বরণের মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা জি এর মানটা দেওয়া আছে। জি এর মানটা দেখো এখানে কোন এককে দেওয়া আছে? এখানে সেন্টিমিটার বল আছে, তাহলে এটা যদি আমরা এসআই এককে নেই তাহলে হচ্ছে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে এটা 9.81 চলে আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্ন দেওয়া আছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ধরো এই হচ্ছে ধরো পৃথিবী, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধরো এখানে। তো এইখানে হচ্ছে আমাদের ডাটা দেওয়া আছে, বাট আমাদেরকে বের করতে বলছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর। এখন বলো তো বস্তুর ভর এইটা কি জায়গা অনুসারে চেঞ্জ হয় বা এক এক জায়গায় এক এক রকম হয়? বস্তুর ভর এইখানে ভর এম হলে পৃথিবীর কেন্দ্র ভর এমই। বস্তুর ভর কোথাও চেঞ্জ হয় না, এটা হচ্ছে ধ্রুবক। তো আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বস্তুটার ভর বের করবো, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাটাটা দেওয়া আছে, ওইখানে ভর যা হবে এই পৃথিবীর কেন্দ্র ভর একই হবে, যেহেতু ভর ধ্রুবক রাশি চেঞ্জ হবে না। তো আমরা ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান এমজি।
তো ডাব্লিউর মান বসাও 9.81 এম, আমাদের এম বের করতে বলছে, জি এর মানও 9.81, উভয় পক্ষে 9.81 9.8 কাটাকাটি, তাহলে এম সমান হচ্ছে 1 কেজি। এটার অ্যান্সার আছে এখানে হচ্ছে দেখো এক আছে দুইটা অ্যান্সার, এটা আছে এইটা আছে। এই অ্যান্সারটাতে এককটা কিসে দেওয়া, গ্রামে দেওয়া, আমাদের তো গ্রাম হবে না, আমরা এসআই এককে নিয়ে ম্যাথ করছি, তো অ্যান্সার হবে হচ্ছে এই যে এটা কেজি। কথা কি বুঝাইতেছে ক্লিয়ার? কথা যদি ক্লিয়ার বোঝা হয় তোমরা আমার বলো। তোমরা চাইলে হচ্ছে আমাদের জয়কলি মেডি সিরিজের হচ্ছে এই বইটা হচ্ছে লঞ্চ হয়েছে এই সপ্তাহে, ওইটা হচ্ছে কিনতে পারো, এটা হচ্ছে তোমাদের জন্য খুবই উপকারী হবে। এখান থেকে দেখা যায় প্রতিবারই পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা বড় ভাইদেরকে জিজ্ঞাসা করলেও জানতে পারবা। এই বইটা হচ্ছে খুবই সাজানো বা গোছানো আকারে লেখা আছে, মানে তোমরা নিজেরা পড়লেও এটা বুঝতে পারবা নিজেরাই আর কি। তো এটা চাইলে দেখতে পারো ট্রাই করে, তোমাদের জন্য খারাপ হবে না আর কি। আচ্ছা পরবর্তী প্রশ্ন, এখানে বলা আছে যে আমাদের কাছে একটা বস্তু আছে, ওই বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এটা কিসের মান? ভরের মান বা এম এর মান। এই বস্তু স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে এই বস্তুর যে ইউ আদিবেগ এটার মান হচ্ছে 0। এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই বলের মান হচ্ছে 20 নিউটন, তাহলে এটা কিসের মান? এফ এর মান, বল। এফ সমান 20 নিউটন। বস্তুর 5 সেকেন্ড পর গতিশক্তি বের করতে বলছে, আমাদের টি এর মান দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড। তো বের করতে বলা হয়েছে গতিশক্তি, গতিশক্তির ই কে দ্বারা প্রকাশ করা হয়, ধরো এটা বের করতে বলছে। তো গতিশক্তি সমান আমরা কি জানি, ই কে সমান হাফ অফ এম ভি স্কয়ার। দেখো গতিশক্তি বের করার জন্য আমাদের এম লাগবে আর ভি লাগবে। তো এম আমাদের এখানে হচ্ছে ডিরেক্টলি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 5 কেজি। তো এখান থেকে জাস্ট যদি আমরা কোনো মতে এই ভিটা বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ। তো আমরা ভি হচ্ছে কিভাবে এখান থেকে বের করতে পারি, আমাদের বল দেওয়া আছে এফ, এফ সমান আমরা কি জানি এম এ। তো এখান থেকে দেখো এফ এর মান কত দেওয়া আছে 20 নিউটন, এম এর মান দেওয়া আছে হচ্ছে 5। তো এখান থেকে যদি আমরা ত্বরণ বের করে ফেলি, ত্বরণ সমান 4, আর ত্বরণ এ সমান কি জানি বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এক্ষেত্রে ত্বরণ আমরা বের করলাম হচ্ছে 4, বি এর মান এখন বের করব, ইউর মান দেওয়া আছে 0 আর টি এর মান দেওয়া হচ্ছে 5। তো এখান থেকে ইজিলি আমরা বি বের করে বলতে পারবো 4 5 20 20। তো ভি যদি বের হয়ে যায়, ভি এর মান এখানে বসাই দিলি এম এর শেষ। বুঝতে পারছো? ভর হচ্ছে পদার্থের কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 22-23 আসছে। ভর হচ্ছে এখানে 1 নম্বর অপশন আছে জড়তার পরিমাপ, 2 নম্বর অপশনে আছে হচ্ছে বেগের পরিবর্তনের বাধার পরিমাপ, 3 হচ্ছে এ ও বি দুটি, 4 হচ্ছে কোনটি সঠিক উত্তর নয়। কোনটা হবে বলো তো? কোনটা হবে? এক্ষেত্রে হচ্ছে ভর, জড়তার পরিমাপ কি জিনিস বা জড়তা কি জিনিস? জড়তা হচ্ছে ভরের সাথে কানেক্টেড। কোন বস্তুর ভর যত বেশি ওই বস্তুর হচ্ছে জড়তা তত বেশি। জড়তা কি জিনিস? আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম না, জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা,
নিজের অবস্থানে থাকতে যাওয়ার প্রবণতা। তো তুমি এইখানে ধরো একটা বস্তু রাখছো, এই বস্তুর ভর ধরো হচ্ছে 10 কেজি, প্রথমে দিলা। এই বস্তুর উপরে তুমি একটা বল প্রয়োগ করলা যাতে এই বস্তুটা এই জায়গা থেকে তুমি সরাইতে পারো, বাট এই বস্তু কি চাইবে? এই বস্তু চাইবে নিজে যেই জায়গাতে আছে ওই জায়গাতে বসে থাকা, এটা সহজে সরতে চাইবে না। তো তুমি যদি একটা বল প্রয়োগ করো তাহলে বস্তুটা ধরো একটু সরলো, কিন্তু তুমি এই 10 কেজি জায়গায় তুমি যদি 20 কেজি নেও তাহলে তোমার এই বস্তুটা সরাইতে বেশি কষ্ট হবে না, বা এই বস্তু নিজের অবস্থানে থাকতে চাইবে বেশি করে। যদি 40 কেজি নাও তাহলে এই বস্তু নিজের অবস্থানে আরো বেশি থাকতে চাইবে, কারণ আমাদের এটা সরাইতে আরো কষ্ট হবে। তো আমরা ভর যত বাড়াইতেছি এই বস্তুটা সরাইতে তত কষ্ট, অর্থাৎ বস্তুটা যে অবস্থানে আছে নিজের অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা ওই ক্ষেত্রে বেশি। অর্থাৎ ভর বেশি হলে আমাদের বস্তুর কি বেশি হয়? জড়তার ভ্রামক বেশি হয়। সরি, জড়তার ভ্রামক না, শুধু জড়তা বেশি হয়। তো ভর আমাদের কি পরিমাপ করে দেয়? ভর হচ্ছে আমাদের বস্তুর জড়তা পরিমাপ করে দেয়। বুঝতে পারছো এটা? এটার অ্যান্সার কি? মহাকর্ষ বলের সাপেক্ষে নিউক্লিয় সবল বলের আপেক্ষিক তীব্রতা কত? আমরা এখানে একটা চার্ট দেখছিলাম না? চারটা কোথায় ছিল? এই যে চারটা, এই চারটা সবগুলো হচ্ছে কিসের সাপেক্ষে দেওয়া? সবগুলো হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সাপেক্ষে দেওয়া। তো এই মহাকর্ষ বলের সাপেক্ষে আমাদেরকে এবার সবল যে নিউক্লিয় বল আছে এটা তীব্রতা বের করতে হবে। তো এই সবল নিউক্লিয় বলের তীব্রতা কত? 10⁻41 থেকে 42। এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার যেটা আছে ধরো এটা তোমরা দাগায় দিবা। আর এখানে হচ্ছে সবলের জায়গায় তোমার যে কোনো প্রশ্ন থাকতে পারতো। নিউক্লিয় বলের জায়গায় ধরো তড়িৎচুম্বক বল থাকতে পারতো, দুর্বল নিউক্লিয় বল থাকতে পারতো। তো যেটা থাকবে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু মহাকর্ষ বলের সাপেক্ষে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল বলছে, তাই সবল নিউক্লিয় বলটা হচ্ছে অ্যান্সার করতে হবে। সবল নিউক্লিয় বলের অ্যান্সার কি ছিল? 10⁻41 থেকে 10⁻42। এটা ছিল হচ্ছে সবলের ক্ষেত্রে, নিউক্লিয় বলের ক্ষেত্রে। যেহেতু 10⁻41 নাই, তো 10⁻42 এখানে অ্যান্সার আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো এটা? পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠে বস্তুর ভর কত হবে? ধরো আমরা জানি কি পৃথিবী কি হয়, প্রতিনিয়ত ঘুরতেছে। তো এই পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ ধর বন্ধ হয়ে গেছে বা ঘূর্ণনটা নাই হয়ে গেছে, পৃথিবীর ঘূর্ণন নাই হয়ে গেছে, তখন বস্তুর যে ভর আছে এই ভর কি হবে? আমরা জানি ভর হচ্ছে একটা ধ্রুবক, বা পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাই না কেন এই ভর কি থাকে? ফিক্স। তো ভর যেহেতু ফিক্স থাকে তাহলে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হোক অথবা পৃথিবী ধ্বংস হয়ে যাক, যাই হোক না কেন এই বস্তুর ভর অলওয়েজ ফিক্স, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হবে না। তো কোথায় আছে এটা? যে ভর অপরিবর্তিত। বুঝতে পারছো এটা? তো এটা যদি বুঝো, পরের প্রশ্ন। একটি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। তো এই হচ্ছে ধরো বৃত্তাকার পথ, এই হচ্ছে বৃত্তাটার কেন্দ্র। এই বৃত্তাকার পথেই এই বস্তুটা ধরো ঘুরতেছে সমদ্রুতিতে। এখন এখানে কি হবে? একটি কাজ হয় না, সর্বাধিক কাজ হয়, কোনো বল ক্রিয়া করে না, বা ব্যাগ অপরিবর্তিত থাকে। এখানে যেহেতু কাজ আছে, আমরা কাজ নির্ণয়ের সূত্রটা লিখি। ডাব্লিউ সমান কি জানি? F(s) cos θ। তো এই ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কোন বল কাজ করে? ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে সর্বদা কেন্দ্রমুখী বল কাজ করে। কেন্দ্রমুখী বল। আর এই ক্ষেত্রে
আমাদের যে ভেলোসিটি বা সরণ এটা হচ্ছে আমাদের এই স্পর্শক বরাবর, যে বিন্দুতে আমরা চিন্তা করতেছি ওই বিন্দু জাস্ট স্পর্শক বরাবর হবে। তো এই ক্ষেত্রে দেখো তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, যদি কোণ 90 ডিগ্রি হয় cos 90 মান কত 0। তো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর জন্য হচ্ছে আমাদের কোনো ধরনের কাজ হয় না বা কাজের মান হচ্ছে 0। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝো পরবর্তী প্রশ্ন দেখো। দুটি বল সাম্য অবস্থা সৃষ্টি করতে চায়, তাহলে কি হবে? এখন বোঝার চেষ্টা করি সাম্য অবস্থা বলতে কি বোঝানো হয়। সাম্য অবস্থা বলতে বোঝানো হয় কোনো বস্তুটা যেই জায়গায় আছে ওই জায়গায় ফিক্স করে রাখা। তো এই কোনো বস্তুরে এখানে ধরো তুমি ফিক্স রাখতে চাও, তো ফিক্স রাখতে চাইলে কি করবা? বাট এই ক্ষেত্রে সমস্যা হইতেছে এক্ষেত্রে আমাদের দুইটা বল প্রয়োগ করতে হবে। তো একটা বল যদি এই দিকে প্রয়োগ করো তুমি, এই বস্তুটা কি এখানে ফিক্স থাকবে? এই বস্তুটা সামনের দিকে চলে যাবে না? তো সামনের দিকে যেহেতু না যায় এখানে আমাদের ঠিক অপোজিট ডিরেকশন থেকে আর একটা বল প্রয়োগ করতে হবে। এখন আমরা চিন্তা করলাম এই দিক থেকে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করব, এই দিক থেকে হচ্ছে 15 নিউটন বল প্রয়োগ করবো, তাহলে কি ঘটনা ঘটবে? ও হচ্ছে 10 নিউটন বলে এইদিকে ধাক্কা দেবে, ঠিক অপোজিট থেকে 15 নিউটন এইদিকে ধাক্কা দেবে। যেহেতু এই বলটা বেশি তাহলে এই বস্তুটা কি হবে? এইদিকে চলে আসবে। তো এই ক্ষেত্রে বলের মানটাও আমাদের সমান হওয়া লাগবে। বলের মান এইটাও 10 হওয়া লাগবে, তাহলে এই বস্তুটা যে জায়গায় আছে ওইখানেই স্থির থাকবে বা সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ বলের এখানে যে দুইটা বল প্রয়োগ করবো এই বলের মান দুইটা সমান হইতে হবে, আর যে দুইটা দিক হচ্ছে একে অপরের বিপরীত দিকে হইতে হবে। তো কোনটা আছে স্যার? বল দুটির মান সমান এবং তারা বিপরীতমুখী হতে হবে। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা যদি বুঝো পরবর্তী প্রশ্ন। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে কখন? ধরো লিফটের কেসের ক্ষেত্রে কয় ধরনের কেস আছে। প্রথম কেস আছে লিফটটি সমবেগে উপরে উঠে। তো সমবেগে যদি উপরে উঠে তখন আমরা চিন্তা করি তো কি ঘটে। এই হচ্ছে ধরো লিফট, এই লিফটটা হচ্ছে আমাদের উপরের দিকে উঠতেছে সমবেগে। সমবেগে উপরে উঠলে এই ক্ষেত্রে আমাদের এইদিকে ধরো একজন ব্যক্তি আছে বা বস্তু আছে, এই বস্তুর যে ওজন বল কোন দিকে কাজ করবে? এমজি, এটা হচ্ছে নিচের দিকে। এই এমজি ঠিক অপোজিট ডিরেকশনে একটা কি বল কাজ করবে? প্রতিক্রিয়া বল। আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি প্রত্যেক ক্রিয়ারই কি থাকে? একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। তো এদিকে হচ্ছে একটা প্রতিক্রিয়া বল থাকবে যেটা হচ্ছে আমাদের আর। এই ক্ষেত্রে কি কোনো ধরনের ত্বরণ আছে বা কোনো ত্বরণে লিফট কি উঠতেছে? যেহেতু উঠতেছে না তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সামেশন অফ এফ নেট সমান কি লিখতে পারবো? 0। কারণ কি এই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি সামেশন অফ এফ নেট সমান এম এ, বা আর যেহেতু এখানে এর মান 0 তাই আমি সামেশন অফ এফ নেট সমান 0 লিখে দিছি। তো এখানে এফ নেট সমান কি লিখে যাবে? আর মাইনাস ধরো এমজি, এটা সমান 0। তো এই ক্ষেত্রে আমাদের আর সমান ধরো এমজি। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমাদের ওই বস্তুর মধ্যে কিন্তু একটা এমজি পরিমাণ কি আছে? বল আছে, বা আমরা এখানে একটা বল অনুভব করব এমজি পরিমাণ। তো দ্বিতীয় কেস কি? সমবেগে নিচে নামলে এটা একই, কোনো চেঞ্জ নেই। লিফটে যদি জি ত্বরণে উপরে উঠে, এখন যদি লিফট যদি জি ত্বরণে উপরে উঠে তাহলে কি ঘটবে? তো এই ক্ষেত্রে আমাদের একটা ত্বরণ আছে, যে ত্বরণের মান হচ্ছে কত? জি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সামেশন অফ এফ নেট সমান হচ্ছে এম এ, আমরা এই সূত্র জানি। তো বস্তুটা যেহেতু উপরের দিকে উঠতেছে তাহলে আমাদের উপরের যে ফোর্সটা আছে এটা হচ্ছে তাহলে বড় ধরে আমরা চিন্তা করতে পারি। বড় কি? আর, আর মাইনাস, আর নিচে কি আছে? এমজি। এটা সমান কি হবে? এম এ। বুঝতে পারছো এটা?
এই এই এর মান কত, এর মান জি, এই যে বলে দিছে। তো এই জি যদি ওই পাশে যায় এম জি, তাহলে আর সমান কি হয়ে যাবে 2mg। এই ক্ষেত্রে আমরা আর একটা অনুভব করব, এখানে আর একটা মান পাইতেছি। দেখো তো লিফটে যদি জি ত্বরণের নিচে নামে তাহলে কি করবে, এই হচ্ছে আমাদের লিফট জি ত্বরণে নিচে নামছে। আমরা জানি সামেশন অফ এফ নেট সমান হচ্ছে, এক্ষেত্রে এর মান হচ্ছে জি, নেট সমান এম এ। তো যেহেতু নিচে নামতেছে আমরা নিচেরটা হচ্ছে বড় চিন্তা করলাম, তাহলে এম জি মাইনাস আর সমান হচ্ছে কি এম এ, এর মান জি বসে দিলাম। উভয়ক্ষেত্রে এম জি ক্যান্সেল, এক্ষেত্রে আর এর মান কত পাবো 0। দেখো যদি লিফটটা নিচে নিচে নামে তখন আমাদের আর এর মান 0, অর্থাৎ এই আরটা কি, আর হচ্ছে আমাদের লিফট আমাদের কি পরিমাণ প্রতিক্রিয়া বলে উপরের দিকে ধাক্কা দিতেছে এটা, বা প্রতিক্রিয়া বলের মান। তো লিফট যখন নিচে নামে আর এর মান কত পাইছি 0, অর্থাৎ আমার কাছে মনে হবে লিফট আমার কোনো ধাক্কাই দিতেছে না। তো এই জি ত্বরণের নিচে নামলে আমরা কি বলবো, আমাদের কাছে মনে হবে নিজের ওজনহীন, অর্থাৎ কোনো ধরনের ওজন নেই। এটা বুঝতে পারছো? আচ্ছা, আমার এখানে কমেন্টগুলো আসতেছে না। আচ্ছা, এটা যদি বুঝো পরবর্তী প্রশ্নতে চলে যাই। কেন বলা হয়েছে বলের ঘাতের একক কি? এই বলের ঘাত পড়ার সাথে আমরা দুইটা জিনিস একসাথে পড়বো, একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। ঘাত বল কি জিনিস আর বলের ঘাত কি জিনিস? ঘাত বল হচ্ছে অল্প সময়ে বড় মানের বল, অল্প সময়ে যদি কোনো বড় মানের বল প্রয়োগ করি তাকে বলা হবে হচ্ছে ঘাত বল। আর এই বলের ঘাত এটাকে আমরা সাধারণত যে দ্বারা প্রকাশ করি, এই বলের ঘাত যে সমান হচ্ছে এই যে অল্প সময়টা আছে এই সময়ের সাথে এই যে বড় মানের বল প্রয়োগ করলাম এই বলটা হচ্ছে গুণ করলে আমাদের বলের ঘাত পাওয়া যায়। তা আমাদেরকে এখানে হচ্ছে বলের ঘাতের যে একক, ওই এককটা বের করতে বলছে। তো বলের ঘাতের একক কি? দেখো এখানে হচ্ছে টি সময়, সময়ের একক কি সেকেন্ড। আর হচ্ছে বল, বলের একক কি নিউটন, অর্থাৎ নিউটন সেকেন্ড যেখানে আছে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিউটন সেকেন্ড কথা আছে এই যেটা, বুঝতে পারছো এটা? আর যদি ঘাত বলের একক জানতে চাইতো মনে রাখবা ঘাত বল হচ্ছে এক ধরনের বল, জাস্ট কোন বল, এটা হচ্ছে একটা স্পেশাল কেস যখন খুব অল্প সময়ে অনেক বড় মানের একটা বল প্রয়োগ করি। যেহেতু এটা এক ধরনের বল তাহলে বলের একক কি নিউটন। তো বলের ঘাত ঘাত বলের একক জানতে চাইলে তখন আমরা শুধু নিউটন দাগাইতাম। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা যদি বুঝো পরবর্তী জিনিস আমরা হচ্ছে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীল যে সূত্র আছে এই টপিকটাতে চলে আসলাম। তো ভরবেগ কি জিনিস? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের যে গুণফল তাকে বলা হয় ভরবেগ। অর্থাৎ ভর কি, ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে বি। এই ভর এবং বেগের যে গুণফল তাকে বলা হচ্ছে ভরবেগ। তো ভরবেগের একক কি? ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। এই দুইটা একসাথে গুণ করে ভরবেগের একক পাওয়া যায়। তো মাত্রাটা হচ্ছে তোমরা বের করে নেবা। আর ভরবেগের সংরক্ষণশীল নীতি আমরা আশা করি তোমরা এটা জানো। আর হচ্ছে ভরবেগের পরিবর্তন কি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ভরবেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাত। একটু আগে আমরা আগের স্লাইডে যেটাতে ছিল, আচ্ছা এখানে একটা প্রশ্ন মিসিং হয়ে গেছে। আচ্ছা এই প্রশ্ন একটু পরে দেখতেছি। এখানে আমরা বলের ঘাতে যে দ্বারা প্রকাশ করছি। তো এ দেখো তো যে সমান আমরা চাইলে আবার কি লিখতে পারি, টি গুণ এফ। এফ সমান কি লেখা যায় এম এ। এ সমান আবার কি লেখা যায় বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই টি আর টি ক্যান্সেল আউট চলে গেলে কি হলো এম বি মাইনাস এম ইউ। দেখো তো এইটার আমরা কি বলতে পারি শেষ ভরবেগ, এটাকে বলা হয় আদি ভরবেগ। এই শেষ ভরবেগ এবং আদি ভরবেগ এই দুইটা যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে আমাদের যে অর্থাৎ বলের ঘাত। এই কথাটা আমাদের
এই যে এখানে বলা আছে ভরবেগের পরিবর্তনকে বলের ঘাত বলা হয়, অর্থাৎ ভরবেগের পরিবর্তন যে কথা ওইটা আমাদের যে বা বলের ঘাত। আর রৈখিক ভরবেগটা আমাদের কোথায় কোথায় কাজ করে এটা হচ্ছে জানতে পারে। এখানে হচ্ছে আর একটা উদাহরণ দেয় নাই, এটা হচ্ছে না এই যে বলা আছে জেট ইঞ্জিন মানে হচ্ছে বিমানের ইঞ্জিন। আচ্ছা 20 নম্বর প্রশ্নটা এখন আমরা একটু দেখি। এখানে বলা আছে 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলো, উক্ত বস্তুর বেগের পরিবর্তন কত এটা বের করতে বলছে। এটা কি পারবা? দেখো এখানে কি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে অর্থাৎ এম এর মান। ঠিক আছে, একটি স্থির বস্তু, স্থির বলতে কি বোঝানো হয়েছে, বস্তুর আদি বেগ ইউর মান 0, এই বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী এই সময়ের মান দেওয়া 4, 8 নিউটন বল এটা এফ এর মান দেওয়া। বের করতে বলা হয়েছে বস্তুর বেগের পরিবর্তন অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ। তো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এফ সমান আমরা কি জানি, এফ সমান এম এ সমান কি জানি ভি মাইনাস ইউ বাই টি। আমরা হচ্ছে এ ভি মাইনাস ইউটি হচ্ছে এখান থেকে হচ্ছে বের করবো। তো এফ এর মান দেওয়া আছে কত, এফ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8, তো এফ এর মান বসাও 8, এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 16 গুণ ভি মাইনাস ইউ আর টি, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান হচ্ছে 4 দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা আর এই গুণটুন করা হচ্ছে শেষে ভি মাইনাস ইউ এটার মান হচ্ছে বের করে নিবা। বুঝতে পারছো এটা? রৈখিক ভরবেগের সংরক্ষণশীল সূত্রের কয়েকটা প্রয়োগ আছে, এই প্রয়োগগুলো কি কি, এই প্রয়োগগুলাই দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্ষেত্রে আসে। মেডিকেলের ক্ষেত্রে ম্যাথ খুব কম আসে, বেশিরভাগই এই প্রয়োগ বা থিওরিমূলক প্রশ্ন আসে। তো এই থিওরিগুলো হচ্ছে তোমরা বেশি হচ্ছে ইম্পর্টেন্স দিবা। তো প্রথম যে কথাটা আছে, একই সরলরেখায় গতিশীল দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ। যেমন ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এই দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, ওই সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি রৈখিক ভরবেগ কাজ করবে। এটা নিয়ে আমরা নবম দশম শ্রেণীতে প্রচুর পরিমাণ হচ্ছে ম্যাথ করছি। কামান থেকে গুলি ছুড়া হলে, কামান থেকে গুলি ছুড়ায় কোথায়, ধরো বিভিন্ন যুদ্ধে গুলি ছুড়া হয় না, ওইগুলো হচ্ছে আছে। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এটা রকেটের গতি। রকেটের গতির ক্ষেত্রে কি ঘটে, রকেট কিভাবে চলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে ধরো আমাদের একটা রকেট, রকেট যখন উপরের দিকে ওঠে তখন হচ্ছে ও নিজের জ্বালানি বা গ্যাস হচ্ছে নির্গমন করতে থাকে। তো এই যে জ্বালানিটা নির্গমন করছে, জ্বালানির কি থাকে, একটা ভর থাকে। আর জ্বালানি একটা ব্যাগে নির্গমন করে, জ্বালানি যদি কোনো ব্যাগ না থাকে এখান থেকে ও জ্বালানি নির্গমন করতে পারবে? তো এই জ্বালানি হচ্ছে ও একটা ব্যাগে নির্গমন করে। তো জ্বালানির একটা ভর আছে, আবার একটা ব্যাগে নির্গমন করে। এখানে তাহলে কি থাকে, একটা ভরবেগ থাকে। এই ভরবেগ দেখা যায় এই উপরে যে উঠতেছে এই বস্তুর মধ্যে থাকা ভরবেগের সমান। এই ক্ষেত্রে হচ্ছে রকেটের গতিটাও আমাদের এই রৈখিক ভরবেগের সংরক্ষণশীল নীতির মাধ্যমে তৈরি। এখানে আরেকটা জিনিসও কাজ করে, শুধুমাত্র রৈখিক ভরবেগ না, আরেকটা জিনিস কাজ করে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র সহ। এটাও মনে রাখতে পারো। নিউটনের তৃতীয় সূত্র কি ছিল, নিউটনের তৃতীয় সূত্র ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তো দেখো এই যে রকেট ও জ্বালানিটা এদিকে নিক্ষেপ করতেছে বা ছেড়ে দিতেছে একটা প্রচন্ড বেগে, এই বেগের কারণে এদিকে কি দিবে, ও একটা ধাক্কা দিতেছে বা একটা বল দিতেছে, যে বলটার নাম হচ্ছে থ্রাস্ট ফোর্স বা থ্রাস্ট বল। এই বলের আবার কি থাকবে, একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। তো এইটা সমান বিপরীতমুখী প্রতিক্রিয়াটা কোন দিকে থাকবে, এইদিকে। এই বলের কারণে হচ্ছে আমাদের এই রকেটটা হচ্ছে উপরের দিকে উঠতে থাকে। বুঝতে পারছো এটা? আবার হচ্ছে নৌকার গুণটানা, ভূমির উপর দাঁড়ানো, পায়াটা, এগুলো হচ্ছে পড়ে নেবা। হচ্ছে ঘাতবল। ঘাতবল কি জিনিস আমরা একটু আগে দেখছি, এখানে আর নতুন কিছুই নাই, একই জিনিস। বলের ঘাতও আমরা দেখলাম।
রকেটের গতি। রকেটের গতির ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখতে পারো, রকেটের জ্বালানি হিসেবে কি কি ইউজ করা হয়। রকেটের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ইউজ করা হয়। কেন এই দুইটা জিনিস ইউজ করা হয়, অন্য কিছু কেন ইউজ করা হয় না? তরল হাইড্রোজেন যেটা আছে এটা প্রচন্ড পরিমাণ শক্তি তৈরি করতে পারে, যে শক্তির মাধ্যমে কি হয়, রকেটটা উপরে উঠে বা নিচের দিকে একটা ধাক্কা দেয়, ওই ধাক্কার কারণে হচ্ছে বিপরীতমুখী একটা কি পায়, প্রতিক্রিয়া পায়। আর একটা কারণ হইতেছে ও অনেক হালকা, তরল হাইড্রোজেন যেটা। তুমি রকেট নিয়ে ধরো চালাবা, রকেট চালাইতে গেলে যদি রকেটের মধ্যে তুমি অনেক ভারী পরিমাণ যে গ্যাসই নিয়ে নাও, তাহলে তো রকেটটা উঠাইতে আরো বেশি কষ্ট। তো এই কারণে হচ্ছে হালকা গ্যাস ইউজ করা হয়, আর এটা অনেক পরিমাণ শক্তি তৈরি করতে পারে, মানে দুইটা জিনিস একসাথে পাওয়া যায় তো এখান থেকে, তাই হচ্ছে তরল হাইড্রোজেন ইউজ করা হয়। আর অক্সিজেন কি কেন ইউজ করা হয়? আমরা জানি দহনের জন্য কি লাগে, অক্সিজেন লাগে, আর অবশ্যই জ্বালানির মধ্যে দহন লাগবে। যদি জ্বালানিতে দহন না হয় তাহলে হচ্ছে রকেট উপরে উঠে না। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা এটা বেশি পড়িও, এটা বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ মূলত হচ্ছে দুই প্রকার, আর ঘর্ষণটা কাজ করে কোন দিকে এটা একটু তোমরা মনে রাখতে পারো। ঘর্ষণ বল কাজ করে হচ্ছে গতির বিপরীতে। তোমার কোন বস্তু ধরো এই দিকে চলমান, বা এই দিকে তার ব্যাগটা হচ্ছে এইদিকে, তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণটা কাজ করবে হচ্ছে যে দিকে ব্যাগ তার ঠিক অপোজিট ডিরেকশনে। যেহেতু ব্যাগ এই দিকে, তাহলে হচ্ছে আমাদের ঘর্ষণ কাজ করবে কোন দিকে, এই যে দিকে, গতির ঠিক বিপরীতে। তো এই ঘর্ষণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতি ঘর্ষণ বা চলন ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি জিনিস? তুমি ধরো এখানে তোমার একটা বস্তু আছে, এই বস্তুটা তুমি হচ্ছে গতিশীল করতে চাও। এই বস্তুটা যদি গতিশীল করতে চাও, এটা তো প্রথমেই ধাক্কা দিয়ে সাথে সাথে গতিশীল করতে পারবো না, তাই না? তো এটার জন্য একটা মিনিমাম কি লাগবে, বল লাগবে। ওই বলটা পাওয়ার পরে কি হবে, এই বস্তুটা হচ্ছে গতিশীল হবে। ধরো প্রথমে তুমি 5 নিউটন দিছো, দেখবে এটা সামনে গতিশীল হয় নাই। 10 নিউটন দিছো, দেখবা সামনে গতিশীল হয় নাই। 20 নিউটন দিছো, দেখবা তখনই গতিশীল হওয়া শুরু হয়েছে। তো ওই যে গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই তলে যে ঘর্ষণ কাজ করে, ওই ঘর্ষণটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর গতিশীল হওয়ার পরে যে ঘর্ষণ কাজ করে, এটা হচ্ছে চলন ঘর্ষণ অথবা গতি ঘর্ষণ। তো এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ঘর্ষণ গুণাঙ্ক এটা কি জিনিস? এটা হচ্ছে কোনো বস্তুর ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের যে অনুপাত। কি বলা হয়েছে? ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। এটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কি জিনিস? ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত। ঘর্ষণ বলটারে ধরো আমরা ছোটতে এফ দ্বারা প্রকাশ করলাম, বাট এখানে হচ্ছে এফ এস দ্বারা প্রকাশ করছে, এখানে যেটা লিখছে এটা লিখে দিই। আর প্রতিক্রিয়া বলটা হচ্ছে এফ এন দ্বারা এখানে প্রকাশ করছে, ঠিক আছে? এই এস বলতে বোঝাচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ স্থিতি ঘর্ষণ। যদি স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে যে ঘর্ষণ গুণাঙ্ক থাকবে ওটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর গতি ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে বা গতিশীল ঘর্ষণের ক্ষেত্রে যে ঘর্ষণ গুণাঙ্ক থাকবে এটা হচ্ছে গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক বা চল ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ঘর্ষণ গুণাঙ্কের জন্য একটা সূত্র আছে। ঘর্ষণ গুণাঙ্কের জন্য একটা কোণ বের করতে বলে, এই কোণ বের করার সূত্র হচ্ছে tan থিটা সমান মিউ এস। এই সূত্রটা হচ্ছে মনে রাখতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। এটা হচ্ছে MBBS 21 দেখো তো এটা তোমরা পারো কিনা। আমার কথা কি তোমরা ক্লিয়ার বুঝতেছো? এটা একটু জানো।
কোন নিত্যতার সূত্রে জেট ইঞ্জিন বা রকেটের কার্যকরী নীতির ভিত্তি বা রকেট তৈরি করা হয়েছে কোন নিত্যতার সূত্র দ্বারা? আমরা একটু আগে দেখছি রকেট তৈরির জন্য দুইটা সূত্র লাগে, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি, আর একটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো ভরবেগের সংরক্ষণশীল নীতি আর নিউটনের তৃতীয় সূত্র এখানে আছে। হ্যাঁ, এখানে দেখো ভরবেগ দুইটা আছে, একটা হচ্ছে রৈখিক ভরবেগ, একটা হচ্ছে কৌণিক ভরবেগ। এখানে অ্যান্সার হচ্ছে রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ না। কৌণিক ভরবেগ এর ক্ষেত্রে এই রকেট কাজ করে না, রকেট হচ্ছে রৈখিক ভরবেগ, রকেট সোজাসুজি উঠে। তো নিউটনের তৃতীয় সূত্র না, এখানে শুধু একটা অ্যান্সার। বলের মোমেন্টের একক কি এটা বোঝার জন্য আগে আমরা বোঝার চেষ্টা করি বলের মোমেন্ট কি জিনিস। বলের মোমেন্ট মানে হচ্ছে বল গুণ সরণ, এটা মনে রাখবা। এখানে মূলত এটা সরণ না, এটা হচ্ছে ধরো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, এই বস্তুতে তুমি একটা বল প্রয়োগ করলা, এই বল প্রয়োগের কারণে বস্তুটা কতটুকু তার সরণ ঘটছে বা কতটুকু জায়গা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমাদের সরণ। এই দুইটা যে গুণফল, এই গুণফলকে বলা হয় হচ্ছে বলের মুভমেন্ট। তো এই মুভমেন্ট এটা হচ্ছে আমরা দেখো এটার একক কি, বলের একক কি নিউটন, যে সরণ এটার একক কি সেকেন্ড, সরি সরণ একক সেকেন্ড না, সরণ একক হচ্ছে মিটার। তো নিউটন মিটার, দেখো এখানে অ্যান্সার হচ্ছে যে এটা 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 হচ্ছে নিউটন বাই মিটার বা ভাগাকার আছে, এটা অ্যান্সার। বুঝতে পারছো? ঘাত বল বলতে আমরা কি বুঝি? ঘাত বল আর বলের ঘাত দুইটা জিনিস আমরা একসাথে পড়ছিলাম, তো এটা তোমরা অ্যান্সার করো। ঘাত বল, ঘাত বল ছিল হচ্ছে এক্ষেত্রে সময়ের মান হচ্ছে কম, আর যে বল এটা হচ্ছে অনেক বেশি। মানে খুব অল্প সময়ে অনেক বড় মানের বল প্রয়োগ করা হলে তাকে বলা হচ্ছে ঘাত বল। তো দেখো এখানে হচ্ছে বলের মান কম, ক্রিয়াকাল বেশি বা সময় বেশি, এটা হবে না। এখানে হচ্ছে বলের মান ও ক্রিয়াকাল সমান, এইটা হবে না। মানে বলের মান খুব বেশি, ক্রিয়াকাল বেশি, এটা হবে। সেটা বুঝতে পারছো? রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? রকেটের জ্বালানি হিসেবে হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে দুইটা জিনিস ইউজ করা হয়, একটা ছিল হচ্ছে তরল হাইড্রোজেন, আরেকটা ছিল হচ্ছে তরল অক্সিজেন। তরল হাইড্রোজেন কেন ইউজ করা হয়? তরল হাইড্রোজেন ছিল হচ্ছে খুব হালকা এবং এটা প্রচন্ড পরিমাণ শক্তি তৈরি করতে পারে, এই কারণে হচ্ছে রকেটের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ইউজ করা হয়। আর তরল অক্সিজেন কেন ইউজ করা হয়? কারণ অক্সিজেনের উপস্থিতিতে ওই যে গ্যাস আছে এটা হচ্ছে জ্বালানি বা জ্বালায়, জ্বালাইলে এই যে ধরো এটা হচ্ছে রকেট, এই জ্বালানোর মাধ্যমে এটা হচ্ছে নির্গমন করে। তো এই কারণে হচ্ছে তরল হাইড্রোজেন এবং অক্সিজেন ইউজ করা হয়। তো এখানে অক্সিজেন অ্যান্সার নাই, শুধুমাত্র হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন হবে এখানে। বুঝতে পারছো? এখানে বলা আছে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে বস্তুগুলো কোন দিকে যাবে তা কিসের দ্বারা নির্ধারিত হয়? ধরো এই হচ্ছে দুইটা বস্তু, এই দুইটা বস্তু সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের ফলে এই বস্তুটা কোন দিকে যাবে এটা কিসের উপর নির্ভর? আমরা জানি সংঘর্ষ মানে কি, ভরবেগের সংঘর্ষের নীতি। তো ওই ভরবেগের উপরই নির্ভর এটা কোন দিকে যাবে, এটা কি ডানে যাবে, বামে যাবে, পিছনে যাবে, সোজা যাবে, এটা হচ্ছে কে নির্ধারণ করে দেয়? ভরবেগ। ঠিক আছে? এখানে বলা হয়েছে ঘর্ষণ বল, ধরো ঘর্ষণ বলটা আমরা ছোট হাতের F দ্বারা প্রকাশ করলাম, আর ব্যাগ
এই দুইটার যে মধ্যবর্তী কোণ কত একটু বোঝার চেষ্টা করি। এই ধরো আমাদের একটা বস্তু আছে, এই বস্তুর ভেলোসিটি বা ব্যাগ কোন দিকে কাজ করবে, বস্তুটা যে দিকে গতিশীল আছে ওই দিকে। ধরো এই বস্তুটা আমাদের এই দিকে গতিশীল আছে, তো ডান দিকে গতিশীল হলে আমাদের এই বস্তুর ব্যাগও এই দিকে কাজ করবে। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল ঠিক বস্তুর গতির ঠিক বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ যেহেতু বস্তুটা ডান দিকে গতিশীল বা ডান দিকে সামনে যাইতেছে, তাহলে এর ঠিক বিপরীত দিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল কাজ করবে। তো এই ঘর্ষণ বল আর এই বি, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? দেখো তো 180 ডিগ্রি, অর্থাৎ পাই। তো এটার অ্যান্সার কত? ডি। চেক। আমার কথা কি ক্লিয়ার, বুঝতেছো? আচ্ছা, যদি বুঝো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নতে বলেছে যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নেট বাহ্যিক বল শূন্য হয়, এই নেট ফোর্সের মান হচ্ছে 0। এফ নেট যদি শূন্য হয় তখন নিচের কোন রাশিটির কোনো পরিবর্তন হয় না। তো এফ নেট যদি 0 হয় কোনটার পরিবর্তন হবে না? ব্যবস্থার বলের ঘাত, ব্যবস্থার কৌণিক ভরবেগ, ব্যবস্থার রৈখিক ভরবেগ, বা কোনটি নয়। আচ্ছা দেখো, প্রথম বলের ঘাত চিন্তা করি তো। বলের ঘাত কি ছিল? বলের ঘাত ছিল হচ্ছে খুব অল্প সময় যদি আমি অনেক বড় মানের একটা বল প্রয়োগ করি, ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে আমি একটা ব্যাট দিয়ে আঘাত করব। এই ব্যাটের যে আঘাতটা, এই আঘাত করলে কিন্তু খুব অল্প সময় কি করি, অনেক বড় মানের একটা বল প্রয়োগ করি। তো এখানে অবশ্যই একটা বল থাকবে। এই বলটা যদি আমি 0 করতে চাই, নেট ফোর্স যদি 0 করতে চাই, আমাদের ঠিক অপোজিট থেকে আরেকটা বল প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো যে বলের ঘাত, এটা কিন্তু আমাদের আছেই, এখানে দুইটা উল্টা আছে, তাই না? আর কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র হচ্ছে, কৌণিক ভরবেগ এল নির্ণয় সূত্র, এল সমান হচ্ছে mvr। দেখো কৌণিক ভরবেগ আমাদের এই নেট ফোর্স বা এফ নেটের উপর নির্ভরই করে না, তাহলে এইটা কখনোই 0 হবে না বা অপরিবর্তন হবে না, এরকম কিছু হবে না। পরিবর্তন হবে আর কি, এটা আমাদের এই এফ নেটের উপর নির্ভরশীল নয়। এখন হচ্ছে রৈখিক ভরবেগের কথা চিন্তা করি। আমরা এফ সমান যে সূত্রটা দেখছিলাম এম এ, এই এ সমান আবার কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। দেখো উপরে তাহলে আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই ধরো টি। দেখো এফটা সরাসরি এই উপরের জিনিসটা আমরা কি বলতে পারি? ভরবেগের পরিবর্তন। দেখো এফ এর মান যদি 0 হয় বা এফ নেট যদি 0 হয়, তাহলে এম ভি মাইনাস এম ইউ এটাও কি হবে? 0 হবে, অর্থাৎ পরিবর্তন হয় না, এটার সাথে সরাসরি কানেক্টেড। আনসার হচ্ছে সি। আচ্ছা, জড়তার ভ্রামক আমরা হচ্ছে এগুলো দেখো। এই টপিকটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের হচ্ছে এই যে জয়কলির মেডি যে সেট আছে, এটা হচ্ছে এই সপ্তাহে লঞ্চ করা হয়েছে। তোমরা চাইলে এই বইটা দেখতে পারো, খুবই ভালো এবং গোছানো আকারে লেখা আছে। দেখা যায় বরাবর প্রতি বছরই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পড়ে এবং এগুলো পরে পোলাপান হচ্ছে মেডিকেলে চান্স পাইতেছে। তো তোমরা যদি নিজের উদ্যোগে এগুলো পড়তে চাও বা নিজে নিজে পড়েও বুঝতে চাও, তাহলে তোমার জন্য এটা যথেষ্ট। তো এটা তুমি পরে দেখতে পারো, আমরা নিজেরাই লিখছি, তোমার জন্য খুব উপকারী হবে আর কি। দেখো পরবর্তী টপিক হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি জিনিস? আগে একটা টপিক পড়ছি জড়তা, আর এখন পড়তেছি জড়তার ভ্রামক। দুইটা জিনিস কিন্তু ভিন্ন। জড়তা ছিল হচ্ছে কোনো বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা, আর জড়তার ভ্রামক হচ্ছে কোনো বস্তু ধরো ঘুরতেছে, তো
কোনো একটা বস্তু যদি ঘুরে, এই ঘুরার ক্ষেত্রে অবশ্যই এটা একটা অক্ষের সাপেক্ষে ঘুরতে হবে। ধরো এই বস্তুটা ঘুরতেছে এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষ থেকে বস্তু যেই ডিস্টেন্স ধরলাম এটা হচ্ছে আর, এই বস্তুর যে ভর এটা হচ্ছে এম। তো এই ক্ষেত্রে জড়তার ভ্রামক আই সমান হচ্ছে এই বস্তুর ভর এবং যে দূরত্ব, এই দূরত্বের বর্গের গুণফল, এটার সমানুপাতিক আমাদের জড়তার ভ্রামকটা। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে সমানুপাতিক চিহ্নটা একটা ধ্রুবক পাওয়া যাবে, যে ধ্রুবকের মান হচ্ছে 1। এক এক ক্ষেত্রে মানে বস্তুর শেপের উপর এটা আবার ডিপেন্ড, এক এক ক্ষেত্রে এক এক রকম হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই জড়তার ভ্রামকের যে মাত্রা আছে এটা তোমাদের মনে রাখতে হবে। এই এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, এই আর এর মাত্রা কি এল, যেহেতু এল এর উপর স্কয়ার আছে তো এটা স্কয়ার হয়ে যাবে। এই জড়তার ভ্রামকটা কিসের উপর নির্ভরশীল? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামকটা হচ্ছে বস্তুর আকৃতি কোন ধরনের, বৃত্তাকার নাকি দণ্ডাকার, এই আকৃতির উপর ডিপেন্ড। যদি আকৃতি চেঞ্জ হয়ে যায় তাহলে জড়তার ভ্রামকের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আকৃতির উপর নির্ভর। আর একটা জিনিসের উপর নির্ভর, এটা হচ্ছে এই ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষ যদি তুমি এখান থেকে একটু সামনে নিয়ে আসো বা ভিতরে নিয়ে আসো তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখো ঘূর্ণন অক্ষ যদি তুমি এখানে নিয়ে আসো আর এর মান কম বেশি হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, যদি ভিতরে নিয়ে আসো এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ঘূর্ণন অক্ষের উপরও আমাদের এই জড়তার ভ্রামকটা হচ্ছে নির্ভরশীল। তো এই জড়তার ভ্রামকের হচ্ছে দুইটা উপপাদ্য আছে। এই দুইটা উপপাদ্যের মধ্যে এক নাম্বার হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, অর্থাৎ ধরো তোমার এই হচ্ছে তিনটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষের সাপেক্ষে কোনো বস্তু জড়তার ভ্রামক ধরো আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে আই ওয়াই। কোনো বস্তু যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমায় দিয়ে দেয় তাহলে জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে এটা হবে আই এক্স, আর এই আই ওয়াই এই দুটার যোগফলের সমান। দেখো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এই প্রত্যেকটা অক্ষ একজন আরেকজনের সাথে কিভাবে আছে? লম্ব আকার আছে। প্রত্যেকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি করে। প্রত্যেকে যেহেতু লম্ব আকার আছে এই কারণে এই উপপাদ্যটার নাম হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে? আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা কি জিনিস? এটা হচ্ছে ধরো তোমার এই হচ্ছে ধরো একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে এই অক্ষের সাপেক্ষে ধরো ঘুরতেছে। এই হচ্ছে ধরো বস্তুটার ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রের সাপেক্ষে ধরো তুমি জড়তার ভ্রামকটা জানো, এটা হচ্ছে আই জি। এই ভরকেন্দ্র থেকে যেটা ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা ধরো দেওয়া আছে হচ্ছে এইচ। তাহলে তোমার হচ্ছে এই অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক জানো, তোমার বের করতে বলা হয়েছে এই অক্ষটার সাপেক্ষে। তো এটা ধরলাম আমরা ধরো এক্স ওয়াই অক্ষ। তো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই জি প্লাস এই যে বস্তুটা তুমি নিছো এই বস্তুর ভর গুণ এই যে অক্ষ দুইটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সের বর্গের স্কয়ার। এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখানে হচ্ছে জড়তার ভ্রামকের আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে, চক্রগতির ব্যাসার্ধ সূত্র সহ। আচ্ছা এখানে হচ্ছে একটা মিস্টেক আছে, সমকৌণিক বেগ বলতে কি বোঝানো হয়েছে? এটার মান এখানে হচ্ছে 1 দেওয়া, সেটা 1 না। সমকৌণিক বেগ বলতে বোঝানো হয় সমকৌণিক বেগটা হচ্ছে সমবেগের মতো। সমবেগ কি ছিল? সমবেগ ছিল হচ্ছে কোনো বস্তুর বেগ সবসময় ধ্রুবক থাকবে, অর্থাৎ বেগ সবসময় ফিক্স থাকবে, কখনো চেঞ্জ হবে না। এটা কোন বেগ? এটা হচ্ছে রৈখিক বেগ, সবসময় ধরো ফিক্স থাকবে। আর সমকৌণিক বেগ ধরো কোনো ঘূর্ণনশীল বস্তুর যে কৌণিক বেগ, বস্তুর কৌণিক বেগ অর্থাৎ ওমেগা, কৌণিক বেগের ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা এটা হচ্ছে অপরিবর্তনশীল, অর্থাৎ সবসময় ফিক্স। ঠিক আছে? চক্রগতি ব্যাসার্ধের সংজ্ঞা এগুলো লাগবে না। আচ্ছা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি দ্বারা প্রকাশ করা হয়? কৌণিক ভরবেগ হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল নির্ণয়ের হচ্ছে কয়েকটা সূত্র আছে। একটা হচ্ছে
আর ক্রস পি। আর এবং পি এর যদি তুমি ক্রস গুণন করো তাহলে হচ্ছে তুমি হচ্ছে কৌণিক ভরবেগ পাওয়া যাবে। এখানে আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর এটা হচ্ছে রৈখিক ভরবেগ। এই দুইটা যে করস গুণ, এই করস গুণ করলে হচ্ছে আমরা হচ্ছে কৌণিক ভরবেগটা পেয়ে যাব। আরেকটা ভাবে পাওয়া যায়, আমরা যদি আমরা আমাদেরকে মান বের করতে বলে, আমরা করস গুণের ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র কি জানি? এল সমান আর পি সাইন থিটা। এল নির্ণয়ের আরো একটা সূত্র আছে, এল সমান হচ্ছে এম ভি আর। এটা কোথায় শিখছি? এটা হচ্ছে আমরা গুণগত রসায়নে শিখছিলাম, ওইখানে হচ্ছে এল সমান এম ভি আর এটা দেওয়া আছে। এই কৌণিক ভরবেগের যে মাত্রা আছে এটা পড়িও, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো মাত্রা দেখা যায় বরাবরই পরীক্ষা আসে। আর এল নির্ণয়ের আরো একটা সূত্র আছে, এল সমান হচ্ছে আই ওমেগা। এখানে আই কি জিনিস? আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। সেগুলো দেখে নিও। আচ্ছা, এখানে হচ্ছে টর্কের একটা একক দেওয়া আছে, টর্কের একটু দেখে নিও। টর্ক কি জিনিস? টর্ক মনে রাখবা এটা হচ্ছে এক ধরনের বল। এটা কোন বল? এটা হচ্ছে একটা ঘূর্ণন বল। এই টর্কের আরো একটা নাম হচ্ছে ঘূর্ণন বল। কোনো বস্তু যদি তুমি ঘূর্ণনশীল করতে চাও, অর্থাৎ ঘুরাইতে চাও, তখন হচ্ছে তোমার হচ্ছে টর্ক প্রয়োগ করতে হবে। অর্থাৎ ধরো তোমার একটা বস্তু এইভাবে হচ্ছে ঘুরতে বা স্থির আছে, তো এই বস্তুটা হচ্ছে তুমি ঘুরাইতে চাও, তো এদিকে অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে, ওই বলটা হচ্ছে টর্ক। আর যদি এটা রৈখিক হইতো তাহলে হচ্ছে এটা শুধু কি ছিল? বল। অথবা তোমার একটা বস্তু ঘুরতেছে, এই বস্তুটা হচ্ছে তুমি থামাইতে চাও, ওই ক্ষেত্রে তুমি যে বল প্রয়োগ করবা ওইটা হচ্ছে টর্ক। দেখো, বলের মান যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে এই টর্কও বৃদ্ধি পাবে। এগুলো দেখে নিও। আমরা প্রশ্ন সলভে চলে আসি। এখানে হচ্ছে তোমাদের সূত্রগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা দেখো, জড়তার ভ্রামকের একক কোনটি? এটা হচ্ছে এমবিবিএস 22-23 আসছে, তার সাথে হচ্ছে 0506 আসছিল। জড়তার ভ্রামক কি ছিল? আই। আই নির্ণয় সূত্র কি ছিল? এম আর স্কয়ার। এখানে এম এর একক হচ্ছে কেজি আর আর এর একক হচ্ছে মিটার, অর্থাৎ কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামকের একক, অর্থাৎ এ। নিচের কোনটি উপর বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে? জড়তার ভ্রামক হচ্ছে দুইটা জিনিসের উপরই নির্ভর করে। একটা ছিল বস্তুটা যে আমরা আই নির্ণয় সূত্র কি? এম আর স্কয়ার, অর্থাৎ বস্তুর ভর এবং আর, এই দুইটা জিনিসের উপরই কি আমাদের জড়তার ভ্রামক নির্ভর করে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে কোনো বস্তুরে তুমি কোন অক্ষের সাপেক্ষে ঘুরাইতেছো। যদি বস্তুটারে ধরো এই অক্ষের সাপেক্ষে ঘুরাইতেছো, অথবা তুমি বস্তুটারে ভরকেন্দ্রের সাপেক্ষে ঘুরাইতেছো, অথবা স্পর্শকের সাপেক্ষে ঘুরাইতেছো, যার সাপেক্ষে ঘুরাবো ওইটার উপর ডিপেন্ড করে আমাদের আর নির্ভর করে, অর্থাৎ ঘূর্ণন অক্ষ এবং বস্তুর ভরের উপর নির্ভর করে। আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে কোনটার উপর নির্ভর করে, এটা হচ্ছে তাহলে ভর এবং ঘূর্ণন অক্ষ। বুঝতে পারছো এটা? কারণ এখানে জানতে চাইছে নিচের কোনটি সঠিক। এক নম্বর বলা হয়েছে অভিকর্ষজ ত্বরণ জি একটি ধ্রুবক সংখ্যা। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ মান কিন্তু জায়গায় ভেদে চেঞ্জ হয়। যেমন পৃথিবী থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু ভিন্ন হয়ে যায়, আবার এইচ গভীরতাও ভিন্ন হয়, অর্থাৎ এটা সঠিক নয়। টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হবে। টর্ক দুইভাবে প্রয়োগ করা যাইতে পারে। এক হচ্ছে তুমি কোনো বস্তু ঘূর্ণনশীল বস্তুর স্থির করার জন্য, অথবা স্থির বস্তু বেশি ঘূর্ণনের জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে টর্ক যদি বেশি হয়, তোমার ঘূর্ণনও তুমি চাইলে বাড়াইতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আর ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কারণ ঘর্ষণ বল এফ নির্ণয় সূত্র কি?
এফ নির্ণয়ের সূত্র হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক গুণ মিউ আর। ওই যে মিউ সমান আমরা কি দেখছিলাম, ঘর্ষণ বল ডিভাইড বাই আর। এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা থেকে এটা আসছি। তো ঘর্ষণ বল কখনোই বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা হচ্ছে জাস্ট এই মিউ এবং প্রতিক্রিয়া বল আর এর উপর নির্ভর করে। তো এখানে অ্যান্সার হচ্ছে বি। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে 4টা সূত্র দেওয়া আছে, রৈখিক ত্বরণ আর হচ্ছে রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা আমরা একটু দাঁড়া করাই। কৌণিক দেখো, রৈখিকের ক্ষেত্রে যেটা আমাদের সরণ, কৌণিকের ক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের থিটা। এই থিটা এবং আর হচ্ছে রৈখিকের মধ্যে যেটা হচ্ছে ব্যাক, কৌণিকের মধ্যে এটা হচ্ছে ওমেগা। রৈখিকের ক্ষেত্রে যেটা আলফা বা ত্বরণ, রৈখিকের ক্ষেত্রে যেটা ত্বরণ ওইটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে আলফা। তো এই এস এবং থিটার মধ্যে সম্পর্ক, বি এবং ওমেগার মধ্যে সম্পর্ক, আলফা এবং এর মধ্যে যে সম্পর্ক, এগুলো হচ্ছে এস এবং থিটা নিবা, তার সাথে একটা আর গুণ করে দিবা। বি ওমেগা নিবা, তার সাথে একটা আর গুণ করে দিবা, জাস্ট এটার সাথে জাস্ট একটা আর গুণ করে দিবা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক জানতে চাইছি। তো রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কোনটা? যেটা, তো এই ক্ষেত্রে কোনটা আছে? রৈখিক ত্বরণ এ সমান আর গুণ আলফা। তো রৈখিক ত্বরণ সমান এই যে কৌণিক ত্বরণ গুণ ব্যাসার্ধ। এটা বুঝতে পারছো? এটা তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? একটু আগে আমরা দেখতে পাইছিলাম কেন্দ্রমুখী বল কাজ করে কোথায়? কোনো বস্তুর কেন্দ্রের দিকে। আর এই ক্ষেত্রে বস্তুর যে সরণ, এটা হচ্ছে স্পর্শক বরাবর ধরো, বা তো এক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তা আমাদের ওই ক্ষেত্রে কাজ কত হবে? কাজ হচ্ছে হবে 0 বা 0। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি? এটা বুঝার আগে বলো তো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার কি জিনিস? কৌণিকটা পরে, এটা ধরো নাই। যদি শুধু ভরবেগের পরিবর্তনের হার বলা হয়, ওইটা ছিল হচ্ছে এফ সমান আমরা একটু আগে দেখছিলাম এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তো এই ক্ষেত্রে যদি শুধু রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বলা হয়, তো এটা ছিল এফ। বাট এই ক্ষেত্রে যদি কৌণিক বলছে, তাহলে আমাদের এফ না, কৌণিক এফটা হবে। কৌণিকের ক্ষেত্রে এফ কি জিনিস? এটা ছিল টর্ক। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে টর্ক। আচ্ছা, চিত্র অনুসারে ভিন্ন দুইটা অক্ষের সাপেক্ষে হচ্ছে আমাদের জড়তার ভ্রামক দিয়ে দিছে, বের করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার কাছে একটা লম্বা দণ্ড আছে, এই দণ্ড আই বের করতে হবে। তা আই নির্ণয়ের সূত্র কি জানি আমরা? এটা দেখো, একটা লম্বা দণ্ড আছে, এই লম্বা দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক। তো মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/12 m l স্কয়ার। তো এই বস্তু এটা নেই অথবা এটা নেই, দুইটার ক্ষেত্রে আমাদের 1/12, এটাও কমন, বস্তুর ভরটা কমন। এলটা দেখো, এই বস্তুর এল বড় নাকি এটার জন্য এল বড়? যেহেতু এইটার জন্য এল বড়, তাহলে এই I1 এর মানও বড় হবে। I1 কোনটাতে বড়? যেটা। সুষম বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ, একটা ধরো সুষম বৃত্তাকার পথে কোন একটা বস্তু চলমান আছে, এটা সমদ্রুতিতে চলতেছে। তো এই ক্ষেত্রে কি কোনো ত্বরণ কাজ করবে? এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা ত্বরণ কাজ করবে। ওই ত্বরণটা হচ্ছে একটা কেন্দ্রমুখী ত্বরণ। যেহেতু কেন্দ্রমুখী একটা বল থাকে, যেখানে বল থাকবে এখানে অবশ্যই একটা ত্বরণ থাকবে। তো এই ক্ষেত্রে অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। ওই কেন্দ্রমুখী ত্বরণটাই হচ্ছে, এই কেন্দ্রমুখী ত্বরণের মান কি? কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়ের সূত্র কি? এটা নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই আর, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার আর। তো এটা কিসের উপর নির্ভর করতেছে? বস্তুর দ্রুতি এবং ব্যাসার্ধের উপর।
দেখো দেখো এই যে বেগ বা দ্রুতি এবং এই যে ব্যাসার্ধ এই দুইটা জিনিসের উপরেই নির্ভর করে। তো এটা হচ্ছে অ্যান্সার বি। এক্ষেত্রে অবশ্যই একটা ত্বরণ থাকবে, শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণটা থাকবে। সমদ্রুতি বল আছে ঠিক আছে, কিন্তু ঘূর্ণনশীল বস্তুর জন্য এই কেন্দ্রের দিকে কি থাকে, কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকবে না, কেন্দ্রের মধ্যে একটা বল হবে না, কেন্দ্রমুখী বল। আর যেখানে বল আছে এখানে কি থাকবে, অবশ্যই ত্বরণ থাকবে। ওই ত্বরণটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে এই যে দুইটা। দেখো কেন্দ্রমুখী ত্বরণ কিসের উপর ডিপেন্ড, বি আর আর এর উপর ডিপেন্ড। তো এই যে এখানে আছে বি এবং আর, এখানে অ্যান্সার হবে বি। কোনটি জড়তার বামক সংক্রান্ত সমান্তরাল অক্ষুবদ্ধ? সমান্তরাল অক্ষুবদ্ধ এটা আমরা হচ্ছে দেখছিলাম একটু আগে, এটা হচ্ছে সমান্তরাল অক্ষুবদ্ধ। আর এটা হচ্ছে লম্ব অক্ষুবদ্ধ। আমাদের পরীক্ষায় যেটা আছে এটা হচ্ছে দাগাবা। কোনটি কৌণিক সরণের একক নয়? কৌণিক সরণটা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এই থিটাটা হচ্ছে একটা কোণ। তো কোণের একক যতগুলো আছে সবগুলো হচ্ছে তাহলে কৌণিক সরণের একক। তো ডিগ্রি এটা যেহেতু কোণের একক, তাহলে এটাও থিটার একক, তা আমাদেরকে 9 বের করতে বসে, তাহলে এটা অ্যান্সার হবে না। রেডিয়ান এটাও কোণের একক, তাহলে এটাও হবে না। গ্রেডিয়ান এটাও কোণের একক, এটা হবে না, তাহলে পাই শুধু এটা অ্যান্সার। বুঝতে তো কথা? 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে 100 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? তো এক্ষেত্রে বস্তুর ভর দেওয়া আছে, এম এর মান হচ্ছে 10 কেজি, এখানে বলের মান এফ দেওয়া আছে হচ্ছে 100 নিউটন। তো বস্তুর কি বের করতে বলছে, শুধুমাত্র ত্বরণ। তো এফ সমান আমরা কি জানি, এম এ, তাহলে এ সমান কি হবে, এফ বাই এম। তো এফ এর মান হচ্ছে 100 আর এম এর মান কত, 10। অ্যান্সার হচ্ছে 10। এখানে হচ্ছে তোমার কিন্তু এককগুলো অবশ্যই মাথায় রাখবে, একক কি হিসেবে দেওয়া আছে, অ্যান্সার হবে এটা। দুটি তলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা কিসের মান দেওয়া, মিউর মান দেওয়া, ঘর্ষণ গুণাঙ্ক। আমাদেরকে হচ্ছে কোণ বের করতে বসে, তা আমরা একটু আগে দেখছিলাম না একটা সূত্র, tan থিটা সমান মিউ। তো এখানে হচ্ছে থিটা বের করতে বসে, তাহলে থিটা সমান tan ইনভার্স মিউ। তো মিউর মান যদি বসাও তাহলে এই ক্ষেত্রে তুমি থিটার মান পাবা কত, 30 ডিগ্রি। এটা বুঝতে পারছো? আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই যে এটুকুই ছিল। তোমরা কি পড়া বুঝছো ঠিক মতো? তোমরা কি ঠিক মতো বুঝতে পারছো কিনা পড়া? আচ্ছা, আজ শেষ করার আগে বলে দিই, আমাদের হচ্ছে জয়কলির এই যে মেডি যে সেটটা আছে, এটা হচ্ছে এই সপ্তাহে লঞ্চ হয়েছে। তোমরা চাইলে হচ্ছে এটা নিতে পারো, খুবই ভালোভাবে লিখে হয়েছে, গুছানো আকারে লিখে হয়েছে আর কি। এখান থেকে প্রতিবারই দেখা যায় পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে, মানে তুমি নিজে পড়লে এটা বুঝতে পারবা। এটা হচ্ছে মানে এমনভাবে সহজে লেখা আছে, তো চাইলে এটা নিতে পারো, খুব ভালো আছে। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।